সাতপুরার জঙ্গলে আমাদের এটা প্রথমবার হলেও প্রশান্তের কিন্তু নয়। ওর পেশাটা ওকালতি হলেও নেশা কিন্তু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, আর সেইটা নেই বারবার ফিরে আসে জঙ্গলে। মাত্র কমাস আগেও ও সাতপুরা এসেছিল, জানুয়ারিতে, আর শীতের এরকমই এক কুয়াশা মাখা ভোরে ওর লেন্সে ধরা দিয়েছিল বাচ্চি, একদম রাজকীয় মেজাজে। প্রশান্তের থেকে সেই গল্প শুনতে শুনতে ভাবছিলাম আমাদের ভাগ্যও কি আজ ততটা সদয় হবে। ঘড়ি বলছে এখন 5:19। আমাদের এই যে পেছনে সানশাইন লজ, এখানে যে সুনীলজি আছেন, উনি এইমাত্র ফোন করে জানালেন যে আমাদের গাইড এবং ড্রাইভার দাদা রেডি হচ্ছেন, ফলে আমাদের পৌঁছতে হবে। তো আজকের কন্ডিশনটা জাস্ট একবার দেখিয়ে দিই। এই হচ্ছে, একটু ওভারকাস্ট আছে, দূরে ওইদিকেই হচ্ছে মাঢাই জোন, যেখানে এটা আমাদের সেকেন্ড সাফারি। চলো কি হয় সেটা তো অবশ্যই তোমরা আমাদের সঙ্গে সারাদিন থাকবে সাফারিতে। প্রথম থেকে যারা এবারের টাইগার ট্রেল ফলো করছো তারা তো এতক্ষণে জেনেই গেছো, সাতপুরায় এবার শুরু থেকে শেষ আমাদের সঙ্গেই সাফারি করছে দিল্লির প্রশান্ত। গতকাল আমরা দুবেলাই জঙ্গলে ঘুরেছি। সকালে মাঢাই কোর জোনের প্রথম সাফারিতেই মুগ্ধ করে দিয়েছিল সাতপুরা, আর বিকেলে টানা 3 ঘন্টার জমজমাট থ্রিলার উপহার দিয়েছে জামানি দেব। দুটো পর্বই তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর তোমাদের কাজ সহজ করে দিতে এই সিরিজের প্লেলিস্টও লিংক করে দেব। যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নিও। বর্ষার জন্য কাল থেকেই মাস 3 জন্য বন্ধ হয়ে যাবে কোর জোনের সাফারি। তার আগে আজকেই শেষ সুযোগ। আজ আমাদের দ্বিতীয় সাফারি এখানে। আমরা এখন দাঁড়িয়ে আছি এমপিটি বাইসনে, এবং আজ এই ব্লগে তোমাদের কিন্তু আমরা সাফারির সঙ্গে সঙ্গে এখানে বুকিং প্রসেসটা কিভাবে হয় এবং তোমরা এখানে আসার পর কি করবে সেটাও বলে দেব। তো এখানে কিন্তু অনলাইনে বুক করার পর তোমাদের এই এমপিটি বাইসনেই আসতে হবে। এখানেই রয়েছে সেই কাউন্টার যেখান থেকে তোমাদের গাইড অ্যালট হবে, এবং তারপর গাইডের সঙ্গে তোমাদের যেতে হবে ওই নদীর ধারে, যেটা তোমরা আমাদের আগের ব্লগেও দেখেছো। আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এইখানে হচ্ছে এই বুকিং কাউন্টারটা। এখান থেকে গাইড অ্যালট হওয়ার পর তোমরা তাকে নিয়ে ওখানে যাবে, এবং ওখানে তোমাদের গাড়িতে উঠতে হবে, মানে জিপসিতে উঠতে হবে। বাফার জোনের সাফারির জন্য কিন্তু জিপসি ওদিক থেকেই পাওয়া যায়, মানে রাস্তা থেকেই। এই নদী পেরোনোর ব্যাপারটা কিন্তু শুধু এই মাঢাই জোনের জন্যই করতে হয়। নদীর এপারে যদি নিখাত বনবাসের বন্দোবস্ত হয়, তাহলে ওপারটা সেই আদিম অরণ্যের হাতছানি। দূরে গোটা ল্যান্ডস্কেপ জুড়ে পাহাড়, মাঝখানে সভ্য সমাজ আর বন্যপ্রাণের মধ্যে সীমানা বলতে তাওয়া রিজার্ভায়ারের ওই জলসীমা। এই পর্বে আবার তোমাদের জন্য নিয়ে এসেছি মাঢাই কোর জোনের আরেকটা দুর্দান্ত সাফারি। একই সঙ্গে তোমাদের বলবো সাতপুরার জঙ্গলে বেড়াতে এলে তোমরা কিভাবে অনলাইনে সাফারি বুক করতে পারো, এখানে এসে আর কি কি করবে, সাফারির জন্য কত খরচ হতে পারে, আর কোন সময় সাইটিংয়ের জন্য আইডিয়াল। সবকিছু জানতে চাইলে কিন্তু কোনো শর্টকাট নেই, ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। এই যে এখানে একটা বার ফেলা আছে, তোমাদের যদি নিজেদের গাড়ি থাকে, এখন যেহেতু জল নেই, গাড়িটা নিয়ে ওই পর্যন্ত আমরা যেতে পারছি। আদারওয়াইজ এখান থেকে বোটে করেই কিন্তু যেতে হয়। যে বোটগুলো ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে, আবার আমরা যখন ওই র্যাম্পটা পেরোবো তখন আরও একবার দেখিয়ে দেবো। ওই যে নদীর ধারে দেখো, নদীটা পেরোলেই কিন্তু জঙ্গলের জিপসিগুলো দাঁড়িয়ে আছে, ওখানে গিয়ে আমরা জিপসিতে উঠবো। বৃষ্টি একটু হয়েছে জানিস, জলটা বেড়েছে। বিমলা জি টাইগার দিখেগা?
क्रॉसिंग तो पूरी है, दिखना तो चाहिए। कल शाम को मूवमेंट के हिसाब से। शाम को मूवमेंट था हाँ आज पूरा फोकस तब सही है। जी। ये पहला টাইগার भी एक लेडी गाइड হ্যাঁ হ্যাঁ বান্ধবগড় মে। সাতপুরায় মাঢাই জোনে সাফারি করার জন্য এই নদীটা পেরোতেই হয়। এটা অ্যাকচুয়ালি নদী নয়, তাওয়া রিজার্ভয়ারেরই একটা ধারা বলতে পারো, যেটা এসছে। এবং তারপর এপাশে হচ্ছে কোর জঙ্গল, মানে মাঢাই জোন যেটা শুরু হয়, আর শুরু হয় এই সামনে যেটা দেখতে পাচ্ছ গেট। আর এখানে রয়েছে সমস্ত পেপার ওয়ার্ক, মানে একটা হচ্ছে এমপিটি বাইসেন রিসর্টের সামনে থেকে, যেখান থেকে তোমরা সমস্ত গাইড এবং গাড়ি যেগুলো অ্যালট হয়, তারপর এখানে ফাইনাল যে গাড়ি কিউইং কোন সিকোয়েন্সে কোন গাড়ি ঢুকবে সেগুলো সব হয়। পেছনেই হচ্ছে ফাইনাল গেট। সিকোয়েন্সে আজ আমাদের জিপসিটা 9 নম্বরে, মানে আগেই 8টা গাড়ি ঢুকে গেছে। ঢুকতে ঢুকতেই খোলা গ্রাসল্যান্ডে একটা চিতল হরিণের ঝাঁক দেখলাম। অন্য জঙ্গলের তুলনায় এখানে স্পটেড ডিয়ারের সংখ্যা কিন্তু বেশ কম। হ্যাঁ, সচরাচর আমাদের কোনো পার্কে ঢুকতেই এতটা দেরি হয় না। আজকে অন্য দিনের থেকে একটু দেরিই হয়েছে, কারণ গাড়ি পেতে আমাদের দেরি হয়েছে। তো যাই হোক, আজ আমাদের সঙ্গে রয়েছেন গাইড বিমলাজি, সারথি বিনয়জি, এবং আজ 30শে জুন 2026। আজ কিন্তু এবছর কোর জোনে সামার সিজনে সাফারির শেষ দিন। আর আমরা ইচ্ছে করেই বেঁচেছিলাম এই দিনটা, কারণ খুব ইচ্ছে ছিল কোনো একবার এরকম একটা সময় দেখবো প্রাক বর্ষার জঙ্গল। তো দেখা যাক, সেই ইচ্ছেগুলো পূরণ হচ্ছে। এখনো পর্যন্ত সাতপুরার জঙ্গলে আমরা কিন্তু রয়্যাল বেঙ্গলে দেখা পাইনি। ওটা যদি হয়ে যায় তাহলে নাথিং লাইক ইট। लगे वो वाले दिखे थे ये वाले, ये बीच में। একটা বনমোরগের কল কানে এলো, তবে গাইড বিমলাজি বললেন জাঙ্গল ফাউলের কল খুব বেশি বিশ্বাসযোগ্য নয়। বিগ ক্যাট হবেই এমন কোনো কথা নেই। একটু এগোতে না এগোতেই একটা টি জাংশনের কাছে এসে কনফিউশন আরও বেড়ে গেল। শুকনো ট্র্যাকে একাধিক পায়ের ছাপ, কিন্তু রয়্যাল বেঙ্গল না ভাল্লুক সেটা বোঝা যাচ্ছে না। আমরা ঠিক করলাম আরও এগোবো, কিন্তু কিছুটা যাওয়ার পর পাগমার্ক হারিয়ে গেল। আরও এগোতে একটা ইন্ডিয়ান গাউডের ঝাঁক দেখলাম। বডি ল্যাঙ্গুয়েজ দেখে সতর্ক মনে হলো না, যেমনটা বিগ ক্যাট আশেপাশে থাকলে দেখা যায়। তবে আমাদের তল্লাশি অভিযান চলছে। আগের দিন যে রুট নিয়েছিলাম, আজ শুরুতেই জঙ্গলের একদম অন্য দিকে চলে এসেছি। একটা জলার ধারে চোখে পড়ল একটা কুমির পিঠ টান দিয়েছে, হয়তো রোদ্দুরের অপেক্ষায়। বাজে 8:15, আর একটু মনে হচ্ছে বৃষ্টিটা আসবে, কারণ টিপটাপ শুরু হয়ে গেছে। আমরা এগোচ্ছি লাগদা ভিউ পয়েন্টের দিকে। আজকে এখনো পর্যন্ত না কোথাও কোনো পাকমার্ক, না কোথাও কোনো মুভমেন্ট, কোনো কিলেরও খবর নেই 3-4 দিন ধরে। আসলে এখানে একটা জিনিস হচ্ছে যে বাফার আর করে পাকগুলো মুভ করে রেগুলার বেসিসে। রিসেন্টলি তো আরও সেটা হচ্ছে। তো দেখা যাক, বলতে বলতে বৃষ্টিটাও আরও একটু বাড়ছে। তো বৃষ্টির মধ্যে জঙ্গল, বর্ষার আগে শেষ দিন বৃষ্টি হবে স্বাভাবিক। ভালো বৃষ্টি পড়ছে। हाँ, वो गाज 40-45 मिनट पे रुक भी सकता है इस तरफ, लेकिन बादल बहुत ज़्यादा है। हाँ, কথা বলতে বলতেই প্রচণ্ড বৃষ্টি চলে এলো। তো এখানে আমরা এই
ক্যাম্পের এই শেডটাতে দাঁড়িয়ে পড়েছি। এখানে বেশ চেয়ার টেবিলও করা আছে, যাতে ক্যামেরাটা না ভেজে সেটা হচ্ছে প্রায়োরিটি। জঙ্গলে স্পেশালি এই প্রি মনসুন বা এরকম সময় মানে লেট সামার এই সময় শ্যুট করতে গেলে এই যে বৃষ্টি এই সমস্ত সমস্যাগুলো থাকে, এগুলো নিয়েই আমাদের চলতে হয়। তো যখন ব্লগগুলো দেখবে তখন অবশ্যই এটা মাথায় রাখবে যে কত টাফ সিচুয়েশনের মধ্যে শ্যুট করতে হয়। হ্যাঁ, তো আপাতত আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ, আর এই সময় আশা করছি বাঘেরাও ব্রেকই নিচ্ছে। এমনিও ওরা ব্রেকেই আছে, দেখা তো দিচ্ছে না। তো দেখা যাক, এখনো তবে টাইম আছে অনেকটা। সবে 8:20 বাজে। 11টার আগে জঙ্গল থেকে বেরোনোর তো প্রশ্ন জেনারেলি ওঠে না। লেটস সি কি দাঁড়ায় ওয়েদারটা। জিপসির হুড তুলে দিয়ে এগোনোই যেত, কিন্তু বৃষ্টিটা হঠাৎ বেড়ে গেল। তাই আমরাও ফোকাস করলাম রিসর্ট থেকে বয়ে আনা ব্রেকফাস্টের সদ্ব্যবহারে। পোহা থেকে পুরি, স্যান্ডউইচ, কলা, ডিম সেদ্ধ, আন্ডা ভুর্জি, যাকে বলে রকমারি আয়োজন। এই সব শেষ করতে করতেই বৃষ্টিটা থামলো। अक्टूबर में तो पानी आने का वो रहता है। একটু রোদ্দুর আজ বড় বেশি দরকার। তবে মেঘলা আকাশকে সঙ্গী করেই আমরা নিয়েছি সার্চ পার্টির ভূমিকা। একই জঙ্গলের কত রূপ। এদিকটা সবুজে ছয়লাপ রিভার বেড, তারই মধ্যে দিয়ে গাড়ি ছুটছে, আর সেই আওয়াজে বিরক্ত হয়ে কোন দিকে যাবে ভেবেই পাচ্ছিল না এই ছোট্ট ল্যাপউইংটা। এখন আমরা যেখানটা এসছি এই জায়গাটায় অ্যাকচুয়ালি কোরের অংশটা শেষ হয়ে যায়। এই বাঁদিক থেকে যে রিভার বেডটা দেখা যাচ্ছে এই দিকটা হচ্ছে ডেনভা নদী, আর ওই পাশে মানে ডান দিক থেকে যে নদীটা এসে ঘুরেছে ওই নদীটা হচ্ছে সোনভদ্র। তো কালকে আমরা ওই রকি যে অংশটায় গিয়েছিলাম সোনভদ্রর, সেটা তোমরা দেখেছো হয়তো আর আগের ব্লগে, যেটা ছিল আমাদের এই মাডাই জোনের প্রথম ব্লগ। এই যে মাঝখানের যেখানে দুটো নদীর যোগ, সেই জায়গাটাই কিন্তু হচ্ছে আদতে কোর আর বাফারের একটা সীমানা বলতে পারো। উল্টো দিকটা হচ্ছে বাফার জোন জামানিদেব, আর এদিকটা হচ্ছে মাঢাই কোর জোন। ওইখানে একটা দেখা যাচ্ছে ক্যাম্প আছে। আর এই যে অংশটা, এই অংশটা কিন্তু আরেকটা কারণেও করিডোর বলা যায়। মানে কোর থেকে বাফারে বা বাফার থেকে কোরে সমস্ত টাইগার, লেপার্ড, ভাল্লুক সবাই এই দিক দিয়েই আনাগোনা করে। ওই পাশের যে অংশটা ওই দিকটা কিন্তু নন ট্যুরিজম জোন। আজকে যেহেতু আমরা খুঁজছি এবং সেই খোঁজার পর্বটা খুব লম্বা, তো এটাও একটা অন্যরকম থ্রিল। মানে জঙ্গল মানেই সবসময় তো আর কোনো পার্ক নয় যে যেখানে, বা জু নয় যেখানে মানে ডিসপ্লেতে আছে সবাই আর কি, সেরকম ব্যাপারটা নয়। তো ওই বাংলায় আর কি যেরকম বলা খুঁটে খাওয়ার মতো, তো প্রচুর খুঁজতে হয় কোনো কোনো সময়। সেটাও একটা অন্যরকম টাস্ক, তারও একটা অন্য মজা আছে, থ্রিল আছে। তো আজকে সেটা একটু লম্বা হচ্ছে, দেখা যাক। আকারে বড় হলেও বাঘেদের একটা স্বভাব বেড়ালদের মতো, এক জায়গায় বেশিক্ষণ থাকে না। বাচ্চির কথাই ধরা যাক, গত কদিন ধরে মাঝে মাঝেই যাতায়াত করছে কোর থেকে বাফারে। তবে স্বভাবে কিন্তু একদমই লাজুক নয় সাতপুরার এই বাঘিনী, রীতিমতো বোল্ড যাকে বলে। ক্যামেরা আর জিপসি ওর কাছে এতটাই গা সওয়া হয়ে গেছে যে ওসব পাত্তাই দেয় না।
বর্ষার পর যখন আবার মাঢাইয়ের গেট খুলবে তখন এলে তোমরা হয়তো এই জায়গাটা মেলাতেই পারবে না। তখন নদী প্রায় দুকুল ছাপিয়ে যায়। অক্টোবরের পর সাতপুরায় জিপ সাফারির পাশাপাশি একটা বোট সাফারিও হয়। কপাল চওড়া হলে নৌকোয় ঘুরতে ঘুরতেও ডোরাকাটা দেখা যায়। ড্রাইভার বিনয়জি সেরকমই এক রোমহর্ষক অভিজ্ঞতার গল্প শোনালেন। तो बोटिंग का रूट क्या था, वो सोनभद्रा होके? हाँ चले जाते हैं ऐसे चले जाते जहाँ तक हम लोग व्यू पॉइंट तक। ब्रेकफास्ट अच्छा। करते हैं ना, व्यू पॉइंट अच्छा। वहाँ तक चली जाती है नदी पूरे वहीं तक चले जाते हैं। तो 2 घंटे का होता है तब पहुँच पाते हैं वहाँ। तो बोट के सामने मतलब टाइगर आ जाता है? मतलब इधर से बोट आ रहा है रिटर्न घूम के, इधर से टाइगर क्रॉस हो रहा है, अब बीच में है वो किधर जाएगा? अच्छा। जाना उसको उधर ही था, फिर उन्होंने बोट रोका वहीं पे, उनके साइड से तैरते हुए स्विमिंग करते हुए निकल गया से। उससे फर्क नहीं पड़ता, बोट से पड़ता ना बाद में, उसकी आदत में सब ये चीज़। না, সিজনের শেষ সাফারিতে সেদিন আর আমাদের বাচ্চির সঙ্গে দেখা হয়নি। আসলে জল নেমে গিয়ে আপাতত কোর জোনের আয়তন আরও বেড়ে গেছে, তাই সাইটিংয়ের সম্ভাবনা একটু হলেও কমেছে। তবে তাতে আমাদের কোনো আক্ষেপ নেই। এবার সাতপুরা এসে যা দেখেছি, যতটুকু দেখেছি সেটাই বা কম কি। এই যেমন এই ময়ূরটার কথাই ধরো, ন্যাড়া ডালটায় দিব্যি বসেছিল। স্লেট রঙের মেঘলা আকাশের ব্যাকড্রপ ছাপিয়েও ফুটে বেরোচ্ছে পেখমের ময়ূরকণ্ঠী কন্ট্রাস্ট। আকাশের চেহারাটা দেখো, মোটামুটি এরও একটা অন্য মজা। বলতে গেলে লাইফে ফার্স্ট টাইম একদম জঙ্গল বন্ধ হওয়ার আগে লাস্ট দিনের সাফারি, তো সেটাও একটা অন্যরকম। একটু বৃষ্টি, মেঘ, আর জঙ্গলে ঘোরা তো সবসময় ভালো লাগে। তো জানি না, আমরা মানে মাঢাইতে শুধু দুটো সাফারিতে কমসে কম বোধহয় 2 দিন মিলিয়ে প্রায় 80 কিলোমিটার ঘুরেছি। তো অন্যরকমই অভিজ্ঞতা। ফাইনালি সাতপুরাকে বাই বাই বলার সময় এসে গেছে। সাতপুরা টাইগার রিজার্ভের মেন কাউন্টার বলতে পারো এটাই, একদম এমপিটি বাইসন রিসর্টের জাস্ট পাশে। এই কাউন্টারটা থেকেই কিন্তু এই গোটা সাতপুরার জঙ্গলের সমস্ত কোর এবং বাফার জোনের বলা যেতে পারে সমস্ত জিপসি এবং গাইড অ্যালট হয়। আর এর লোকেশনটা খুব প্রাইম, মানে একদম এই কাউন্টারের পাশেই রয়েছে মধ্যপ্রদেশ ট্যুরিজমের নিজস্ব প্রপার্টি, সেটা হচ্ছে এমপিটি বাইসন রিসর্ট। জাস্ট যেতে যেতে আমরা একবার তার একটা ঝলকও দেখিয়ে দিই। এই হচ্ছে এমপিটির এন্ট্রেন্স, আর এই হলো বাইসন রিসর্ট। সাতপুরা সাফারি অনলাইনে বুক হয় forest.mponline.gov.in থেকে। মধ্যপ্রদেশের অন্য জঙ্গলের সাফারিও এই ওয়েবসাইট থেকেই বুক করা যায়। তোমাদের সুবিধার জন্য যোগাযোগের ডিটেলস আর বুকিংয়ের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তবে এই সাইট থেকে সাফারি বুক করার জন্য প্রথমে তোমাদের রেজিস্টার করতে হবে ইমেলের মাধ্যমে। আগেই রেজিস্টার করা থাকলে তোমরা সরাসরি লগ ইন করতে পারবে এই সাইটে। অনলাইনে পারমিট বুক করতে আমাদের লেগেছে 2690 টাকা। কাউন্টারে পুরো জিপসির ভাড়া 3600 টাকা। একটা গাড়িতে সর্বাধিক 6 জন সাফারি করতে পারে, আর গাইড চার্জ ক্যাটাগরি অনুযায়ী 450 থেকে 600 টাকা। ক্যামেরার চার্জ আলাদা। কোর জোনে সব মিলিয়ে সাফারির খরচ 7000 থেকে 7200 টাকার মধ্যে ওঠানামা করে। তবে এই রেট যে কোনো সময় পাল্টাতে পারে, তাই তোমরা আসার আগে অবশ্যই চেক করে নিও। এছাড়াও সাতপুরায় একটা ফুল ডে সাফারি হয় চূর্ণা কোর জোনে।
তবে তার খরচ আরেকটু বেশি। মধ্যপ্রদেশের অন্য সমস্ত টাইগার রিজার্ভগুলোর মতো এই সাতপুরাতেও কিন্তু প্রথমে তোমরা সাফারি বুক করতে পারবে অনলাইনে, আর সেটা হয় এমপি অনলাইনের ওয়েবসাইট থেকে। এখানে সমস্ত টাইমিং এবং সব কিছু দেওয়া আছে। এই বোর্ডটা খুব ইন্টারেস্টিং, প্রত্যেক দিন কীরকম কোথায় কোন জন্তু জানোয়ার দেখা যাচ্ছে, কোথায় কোন সাইটিং হচ্ছে তার সমস্ত ডিটেলস এই বোর্ডে উঠে যায়। আর এই যে বুকিং কাউন্টার, সেই বুকিং কাউন্টারটা এখান থেকেই কিন্তু অন্যান্য সময় যখন এদিকে নদীতে জল বেশি থাকে তখন কিন্তু আরেকটু এগিয়ে গিয়ে বোট থাকে, সেই বোটে করে ক্রস করে কোর জোনের দিকে যেতে হয়, মানে মাঢাইয়ের দিকে। আর এই হচ্ছে সমস্ত হিসেব নিকেশ, আমি এগুলো সব ডিটেলে অবশ্যই বলে দেবো। আমরা যে কোর জোনে সাফারি করলাম এবং বারবার বলছিলাম যে এই কোর জোনের সাফারিটা আজকেই আমরা শেষ দিন, মানে বর্ষায় জঙ্গল বন্ধ হওয়ার আগে সাফারি করছি, সেটা কিন্তু শুধুমাত্র মাঢাই জোনের জন্য প্রযোজ্য, মানে কোর জোনের জন্য। বাফার জোন সেগুলো কিন্তু বর্ষাতেও খোলা থাকে, অর্থাৎ সেগুলো বন্ধ হয় না। তো এখানে এরকম তিনটে বাফার জোন আছে, যার মধ্যে খুব প্রমিনেন্ট হচ্ছে আমরা যেটাতে সাফারি করেছিলাম এর আগে, জামানি দেব। এছাড়া এখানে পারসাপানি বলে আরেকটা বাফার জোন আছে। এই প্রসঙ্গে বলি, সাতপুরায় জঙ্গল সাফারি হয় প্রতি বছর অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত। বর্ষা এগিয়ে এলে অনেক সময় 15ই জুনের মধ্যেই জঙ্গল বন্ধ হয়ে যায়। জুলাই থেকে সেপ্টেম্বর বর্ষার 3 মাস কোরের সাফারি বন্ধ থাকে, তবে বাফার জোন খোলা থাকে। আর টাইগার সাইটিংয়ের সব থেকে ভালো সম্ভাবনা থাকে ডিসেম্বর, জানুয়ারি আর মার্চ থেকে মে মাসে। আমরা যে জামানি দেবে সাফারি করলাম সেটা মূলত এই গ্রীষ্মের দিকটা, মানে মে মাস, এপ্রিল, জুন এই সময়টার জন্য খুব ভালো। আর যদি শীতকালে তোমরা সাফারি করতে চাও এবং কোনো বাফারে সাফারি করতে চাও সাতপুরায়, তাহলে কিন্তু খুব ভালো জোন হচ্ছে পারসাপানি। আগে এখানে নাইট সাফারিও হতো, কিন্তু আদালতের রায়ের পর ফাইনালি সেটা বন্ধ হয়ে গেছে, ফলে এখন আর মধ্যপ্রদেশের কোনো জঙ্গলেই কিন্তু নাইট সাফারি হয় না। তো অবশ্যই সাতপুরায় এসো, শুধু জন্তু জানোয়ার দেখার জন্য নয়, যদি জঙ্গলকে ভালোবাসো, প্রকৃতি ভালোবাসো এবং একটা সুন্দর জঙ্গল দেখতে চাও, তাহলে অবশ্যই সাতপুরায় কিন্তু আসাটা মাস্ট। দেখতে দেখতে শেষ হয়ে গেল আর একটা টাইগার ট্রেল। তবে গাড়িতে মধ্যপ্রদেশের এই সফর কিন্তু এখানেই থামছে না। মাঢাই ছাড়লেও বর্ষার সাতপুরাকে অন্য মেজাজে দেখতে আবার ছুটলো আমাদের জিমনি। এবার আমাদের গন্তব্য পাঁচমারি। তবে সেই জার্নির গল্প না হয় তোলা থাক অন্য কোনো দিনের জন্য। কেমন লাগলো আজকের এই পর্বটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখো। হুজুগের জঙ্গল ঘোরা নয়, যদি সত্যিকারের জঙ্গলকে জানতে চাও বা জঙ্গলের আসল ফিল পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করতে পারো এই চ্যানেলটা। আর অবশ্যই পরিচিত সবাইকে বলো রেকর্ডিং মোড ট্রাভেল দেখতে। একই সঙ্গে আমাদের পেজ রেকর্ডিং মোড ফলো করে নিও ইনস্টাগ্রামে আর ফেসবুকেও। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন গল্পে।